চলুন শুরু করি। মানিকগঞ্জ জেলার একটা গ্রাম চরগড়পাড়া। 40-50 বছর আগেও এই গ্রামে তেমন লোকজনের বসবাস ছিল না বললেই চলে। গ্রামটার পাশ দিয়ে বুড়িগঙ্গা নামক একটি নদী বয়ে গেছে। নদীটি গ্রামকে 2 ভাগে ভাগ করেছে। গ্রামের লোকজনের প্রধান পেশা কৃষিকাজ। এছাড়াও যেহেতু একটা বিশাল নদী রয়েছে, সেখানে লোকজন টুকটাক মাছ ধরবে, এটাই তো স্বাভাবিক। চরগড়পাড়া গ্রামেরই এক বাসিন্দা, তার নাম রাকিব হোসেন। ঘটনা মূলত তাকে নিয়েই ঘটেছিল। ঘটনা শুরু হয় আজ থেকে প্রায় 40 কি 50 বছর আগে। শুরুতে রাকিব হোসেনের একটু বর্ণনা না দিলেই নয়। রাকিব হোসেনের তখন বয়স আনুমানিক 26 কি 27 বছর ছিল। তখনও বিয়ে করেননি, পেশা একজন কৃষক। গ্রামের লোকজন তাকে বেশ ভালোবাসত, কারণ রাকিব হোসেন ছিলেন যেমন পরোপকারী তেমন নম্র এবং ভদ্র। রাকিব হোসেন কৃষিকাজ করার পাশাপাশি রাতে নৌকা বাইতেন আর মাছ ধরতেন। তখনকার দিনে তো এভাবে ইলেকট্রিসিটি এত ব্যাপকতা পায়নি, সবাই কুপিবাতি ব্যবহার করত। রাকিব হোসেন রাত হলেই কুপিবাতি ধরিয়ে রওনা হতেন নৌকা বাইতে আর টুকটাক মাছ ধরতে। ঘটনা শুরু হয় কোনো একটা ঝড়ের রাত্রে। রাত তখন আনুমানিক 10টা বাজে। যথারীতি সেদিনও তিনি বের হয়েছেন। বাসায় হাজার বারণ করা সত্ত্বেও তিনি রওনা দেন। তার বাসা থেকে নদীতে যেতে 15 মিনিটের হাঁটা পথ। হাতে কুপিবাতি নিয়ে তিনি পথ চলতে থাকেন। একসময় তিনি পৌঁছেও যান নদীতে। বাসা থেকে হাজার বারণ করলে কি হবে? মাছ ধরার নেশা তো খুব মারাত্মক, তাই না? আর এই নেশা যাদের থাকে তারা কিন্তু কোনো প্রতিকূল পরিবেশ যাই হোক না কেন, সেই প্রতিকূল পরিবেশও তারা ওভারকাম করে মাছ ধরতে চলে যান। আর বাড়ি ঘরের নিষেধাজ্ঞা এর তো কোনো ব্যাপারই না। এই কারণে তিনিও বেরিয়ে গিয়েছিলেন। নৌকাটা তার ঘাটেই বাঁধা ছিল। এত রাতে লোক আসবে কিনা তার জন্য তিনি অপেক্ষা করছিলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন লোক আসলেন। লোকটা এসে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। রাকিব বললেন, ভাইয়া কোথাও যাবেন? লোকটি কোনো উত্তর দিল না। রাকিব আবারও জিজ্ঞেস করলো, ভাই আপনি কি কোথাও যাবেন? লোকটি এবার মাথা নাড়লো আর বলল, হ্যাঁ যাব, আমাকে পাশের গ্রামে পৌঁছে দিন। রাকিব হোসেন লোকটিকে নৌকা এসে বসতে বললেন। লোকটাকে দেখে একটু পাগল গোছের মনে হচ্ছিল। সারা শরীরে কাঁথা চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছেন। লোকটি কোনো কথা বলছিল না। রাকিব আস্তে আস্তে নৌকা বাইতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর রাকিব অনুভব করলেন নৌকাটি কেমন যেন ভারী ভারী হয়ে যাচ্ছে। তবুও রাকিব সেদিকে খেয়াল না করে নিজের মতো করে নৌকা বাইতে লাগলেন। নৌকা যখন মাঝ নদীতে, তখন রাকিব লোকটাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই আপনি কোথা থেকে এসেছেন? লোকটা কোনো জবাব দিল না। এভাবে রাকিব বেশ কয়েকবার জিজ্ঞেস করলেন, কিন্তু কোনো উত্তর না দেয় তাকে হাত দিয়ে একটু ধাক্কা দিতে গেলেন। যখনই তিনি লোকটার শরীরে হাত দিয়েছেন, তখনই দেখেন আরে এখানে তো কেউ নেই, শুধু লোকটার পরনের কাঁথার চাদর পড়ে গেল। কিন্তু একটু আগেই এটার মধ্যেই একটা অবয়ব যে বসেছিল সেটা কিন্তু রাকিব বুঝতে পেরেছিল। কিন্তু ধাক্কা দেওয়ার সময় হঠাৎ করে মনে হলো ওই কাঁথা চাদরের ভেতরে ওই অবয়বটি বাতাসে মিলিয়ে গেল। এটা দেখে রাকিব খুব ভয় পেয়ে যান। তাড়াতাড়ি করে নৌকা চালিয়ে পাড়ি নিয়ে যেতে থাকেন। হঠাৎ করে নৌকার নিচ থেকে পানি উঠতে থাকে। রাকিব দেখে নৌকায় অনেকগুলো ফুটো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই নৌকা ডুবে যায়। রাকিব গ্রামের ছেলে, সাঁতার তার ছোটবেলা থেকে জানা ছিল। আর আল্লাহর রহমতে সাঁতার জানার কারণে দ্রুত তিনি সাঁতার কাটতে থাকেন। কিন্তু কিছু একটা তার পা পেঁচিয়ে ধরে এক টানে পানির নিচে নিয়ে যায়। রাকিব পানির নিচে দেখতে পান সাদা একটা অবয়ব। তার পুরো শরীর আলোতে চিকচিক করছে। শরীরে অসংখ্য সাদা সাদা লোম। অবয়বটা রাকিবকে পানির উপরে উঠিয়ে আবারও টান দিয়ে পানির নিচে নিয়ে যায়। রাকিব দূর থেকে দেখতে পান একটা নৌকা তার দিকেই আসছে। বিশেষ করে যখন পানির উপরে নিয়েছে তাকে, আবার যখন টান দিয়ে নিচে নিয়েছে, যখন উপরে রাকিব ছিল ওই অল্প সময়ের ব্যবধানে রাকিব নৌকাটি দেখতে পেয়েছিলেন। এরপর রাকিবের আর কিছু মনে নেই। সকালে যখন জ্ঞান ফেরে তখন সে দেখে পাশের গ্রামের একটা লোকের বাড়িতে। লোকটার নাম মোহাম্মদ হাসান আলী। তিনি রাকিবকে বলেন রাতে নাকি তিনি পানিতে হাত পা ছুঁড়ে ডুবে যাচ্ছিলেন। তিনি সেটা দেখতে পেয়ে রাকিবকে তার নৌকায় তুলে এনেছেন। রাকিব কিছুই বুঝতে পারছিলেন না তার সাথে কিভাবে কি হয়ে গেল। দুপুরের দিকে রাকিব বাড়িতে ফেরত আসেন। একটা হুজুর দেখিয়ে পানি পড়া খান। কিছুদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে যান আল্লাহর রহমতে। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু রাকিবের জীবনে একের পর এক ঘটনা ঘটতে থাকে। একদিন তিনি রাতের বেলা খাওয়া শেষ করে বাইরে বের হন হাঁটার জন্য।
হাঁটছিলেন আর গুনগুন করে নিজের মনে গান গাইছিলেন। কিন্তু হঠাৎ করে দেখেন বড় একটা পাথরের পিণ্ড রাস্তার পাশে পড়ে আছে আর জ্বলজ্বল করছে। তিনি কাছে গিয়ে দেখেন একটা বড় পিতলের কলস, আর তার ভেতর থেকে একটা ছোট বাচ্চা খিলখিল করে হাসছে। রাকিব কিছু বুঝতে না পেরে কলসিটা হাত দিয়ে যখনই ধরতে যাবেন, ঠিক তখনই কলসিটা বিশাল এক গর্তের সৃষ্টি করে মাটির মধ্যে তলিয়ে যায়। রাকিব এটা দেখে এক দৌড়ে বাড়িতে চলে আসেন। খুব ভয় পেয়েছিলেন, তবে রাত্রে তিনি কাউকে কিছু বলেননি এবং ঘুমিয়ে পড়েন। এর কিছুদিন পর রাকিব রাতে একদিন বাসায় ফিরছিলেন। তখন রাকিব ফিল করেন তার পিছনে পিছনে কেউ হাঁটছে। পিছনে তাকে তিনি কিছুই দেখতে পান না। আবারও হাঁটতে থাকেন, আর আবারও একটা পায়ের আওয়াজ পেতে থাকেন। আবারও পিছনের দিকে তাকান, কিন্তু কিছুই দেখতে পান না। মনের ভুল ভেবে তিনি আপন মনে হাঁটতে থাকেন। হঠাৎ বিকট একটা আওয়াজে তিনি চমকে ওঠেন। দেখেন সাদা কাফন পরে একটা লাশ তার সামনে পড়ে আছে। এটা দেখে তিনি যখনই পিছনে দৌড় দিতে যাবেন, তখনই দেখেন তার পেছনেও একটা কাফনে মোড়ানো লাশ মাটিতে পড়ে আছে। রাকিব আতঙ্কে জমে যান, তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তিনি দেখতে পান লাশ দুটো কাফনের কাপড়গুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর তাদের মুখ থেকে গলগল করে রক্ত পড়ছে। হঠাৎ দুই দিক থেকে দুইটা কুকুর এসে লাশ দুটিকে খামচে ধরে খেতে থাকে। এসব দেখে রাকিব কিছুতেই আর নিজেকে ধরে রাখতে পারছিলেন না। কি হচ্ছে কি তার সাথে? কি দেখছেন তিনি? কুকুর আবার দুটো কোথা থেকে এলো? আর এই লাশ দুটোই বা কে বা কার লাশ? আর লাশ কেন নিজের কাফনের কাপড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে? এগুলো কোনো কিছুই তিনি মাথায় আর নিতে পারছিলেন না। সেখানে তিনি অজ্ঞান হয়ে যান। তার জ্ঞান ফিরে কিছুক্ষণ পর তখন তিনি দেখেন তিনি কিন্তু নিজের বাড়িতে নেই, কোনো লোকও তাকে উদ্ধার করে নিয়ে আসেনি। তিনি নিজেকে আবিষ্কার করেন যে একটা শ্মশান ঘাটের মধ্যে শুয়ে আছেন। কিন্তু বলে রাখা ভালো, ওই গ্রামে কিন্তু কোনো শ্মশান ঘাট নেই। কিন্তু এটা যে শ্মশান রাকিব বুঝতে পারলেন। রাকিব মাথায় হাত দিয়ে বসে থাকেন, তার মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। চারদিকে তাকিয়ে দেখেন কিছু লোক শ্মশানে একটা ডেড বডি পোড়াচ্ছে। রাকিব দ্রুত দৌড়ে তাদের দিকে যান, কিন্তু কিছু দূর এগোতেই দেখেন কোথাও কেউ নেই। তিনি থমকে দাঁড়িয়ে যান, তার চোখ দিয়ে কান্না চলে আসে। তিনি শুনতে পান কেউ যেন তার কানে ফিসফিস করে বলছে, যাবি আমার সাথে? আয়, আমার সাথে আয়। রাকিব কানের মধ্যে দুই হাত চেপে ধরে মাটিতে বসে পড়েন, সাহায্য চাইতে থাকেন, কিন্তু আশেপাশে কোনো লোক ছিল না। জায়গাটা চেনা না থাকায় তিনি একদিকে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে তিনি একটা ফাঁকা মাঠ বা চকের মধ্যে এসে পড়েন। দেখতে পান চকের মধ্যে একটা বাড়িতে কুপিবাতি জ্বলছে। ওই সময়ও রাকিবের কানে কিন্তু সেই ফিসফিসানি শব্দ, যাবি আমার সাথে? আয়, আমার সাথে আয়। কিন্তু এদিকে পাত্তা না দিয়ে ওই বাড়িতে তিনি সাহায্যের আশায় ঢুকে পড়েন। বাড়ির লোকজনদেরকে ডাকতে থাকেন, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছিল না। অসহায়ের মতো দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পর ঘর থেকে একটা শব্দ আসে। শুনতে পান ঘর থেকে কেউ তার নাম ধরে ডাকছে, রাকিব, ভেতরে আসো। তিনি চিন্তা করলেন হয়তোবা উনি এমন একটা বাড়িতে আসছেন, এবার লোকজন তার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছে যে আমি রাকিব, কারণ তাকে তো অনেকেই চিনত সেই গ্রামের বা আশেপাশের কয়েক গ্রামের। তিনি দ্রুত ঘরে প্রবেশ করেন। তার মাথায় তখন আসেইনি যে আচ্ছা এভাবে রাতের বেলা হঠাৎ করে কোন এক বাড়িতে আসলো, সেটা তো অপরিচিত হতে পারে। আর অপরিচিত লোক তার কণ্ঠস্বর শুনে এত রাত্রে বুঝে ফেললো। একমাত্র খুব নিজের আপনজন ছাড়া তো এভাবে হুট করে রাতের বেলা কণ্ঠস্বর শুনে বোঝার কথা নয়, যতক্ষণ পর্যন্ত কেউ তার নাম বলবে। যাই হোক, রাকিব ঘরে ঢুকে দেখেন এক বয়স্ক লোক খাটে শুয়ে আছেন। লোকটা রাকিবকে বলে, রাকিব বসো। পাশে একটা বসার জায়গা ছিল। ক্লান্ত রাকিব বসে বিশ্রাম নিতে থাকলেন। বয়স্ক লোকটা রাকিবকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছো? রাকিব তার সাথে ঘটা সব ঘটনা খুলে বললেন। তিনি সবকিছু শুনে রাকিবকে শান্ত হতে বললেন আর ঘুমিয়ে পড়তে বললেন। রাকিব কিছু না ভেবে ক্লান্ত শরীর নিয়ে পাশে একটি জায়গায় বিছানা পাতা ছিল, সেখানে ঘুমিয়ে পড়লেন। তার ঘুম ভাঙলো একটা গোংরানোর আওয়াজে। তিনি অনুভব করলেন একটা ঠান্ডা হাত তার বুকের উপর পড়ে আছে, আর সেই বয়স্ক লোকটা তার দিকে রক্ত লাল চোখে তাকিয়ে আছে। রাকিব কিছু বুঝে ওঠার আগে বয়স্ক লোকটা তার মাথায় সজোরে আঘাত করে। রাকিব অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফেরে একটা শূন্য মাঠের মধ্যে। চারদিকে চাঁদের আলোতে
বুঝতে পারছিলেন না যে আশেপাশে কি আছে, তবে এতটুকু বুঝতে পারছেন যে আশেপাশে কোনো বাড়িঘর নেই। রাকিব কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ বসে থাকার পর শুনতে পান আজানের শব্দ। ভাবেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তাই সেই আজানের শব্দ অনুসরণ করে হাঁটতে থাকেন। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তিনি সেই মসজিদটি খুঁজে পান। তিনি দেখতে পান কিছু লোক আসছে নামাজ পড়ার জন্য। রাকিব অজু করে নামাজ পড়ার জন্য মসজিদে ঢোকেন। নামাজ শেষ করে কয়েকজনকে জিজ্ঞেস করেন, ভাই এই জায়গাটার নাম কি? লোকগুলো প্রথমে তার কথায় উত্তর দিচ্ছিল না। পরে একজন অল্প বয়স্ক বালক রাকিবকে জানান এই জায়গাটার নাম হচ্ছে তরা। তরা মূলত মানিকগঞ্জে অবস্থিত। রাকিব তার বাসা থেকে যদি তরা যেতে চায় তাহলে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় লাগে। তিনি বুঝতে পারছিলেন না তিনি এতদূর কিভাবে আসলেন। কথা শেষ করে তিনি যখন একটু সামনে গিয়েছেন তখন দেখেন তার পেছনে কোনো লোকজন নেই, আর মসজিদও নেই। তিনি এত কিছু আর নিতে পারছিলেন না। কিছু দূর যাবার পর মেইন রাস্তা পেয়ে যান আর হাঁটতে থাকেন। একটু পরেই দেখেন কয়েকজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে। রাকিব তাদেরকে দাঁড় করান এবং তার সাথে ঘটা সব ঘটনা খুলে বলেন। পরে লোকগুলো তাকে মানিকগঞ্জ বাস স্টেশনে নিয়ে আসেন। রাকিব তখন দেখতে পান রাত তখন প্রায় 4টা বাজে। সেই রাতে তিনি বাস স্টেশনে ঘুমিয়ে সকালবেলা বাসায় চলে যান। বাসার সবাই তাকে নিয়ে চিন্তা করছিলেন। যাবার পর তিনি কারোর সাথে কথা না বলেই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রাতের বেলা যে কি হয়েছিল তিনি সবাইকে জানান। পরে পরিবারের লোকজন তাকে একটা বড় কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ তাকে দেখে বলেন এই রাকিবের পেছনে খুবই ভয়ানক আর শক্তিশালী একটা জিন পড়ে আছে, এই জিন তাকে ছাড়বে না। তিনি আরো বলেন সেই দিন নদী পার করার সময় যে ঘটনাটি ঘটেছিল তা মূলত এই জিনেই করেছে। এই জিন রাকিবকে মেরে ফেলতে চায়। কবিরাজ রাকিব সাহেবের চিকিৎসা করতে পারবেন না বলে তাদের চলে যেতে বলেন। রাকিব 6 দিন খুবই অসুস্থ থাকেন। বিছানা থেকে উঠতে পারেন না, খাওয়া দাওয়া বন্ধ করে দেন। হুজুরের কাছ থেকে পানি পড়া খাইয়ে সেই যাত্রায় তাকে কোনো মতে আল্লাহর রহমতে সুস্থ করা হয়। একটু সুস্থ হওয়ার পর তিনি আবার স্বাভাবিকভাবে দিন কাটাতে থাকেন। এভাবে কেটে যায় বেশ কয়েকটা মাস। রাকিব তখন এসব ঘটনা বেশ ভুলেই গেছেন বলতে হবে। একদিন রাতে রাকিব খাওয়া দাওয়ার পর ঘুমানোর জন্য প্রস্তুতি নেন। রাত তখন আনুমানিক 10টা কি 11টা হবে। কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর ঘুমে ঢলে পড়েন। তার ঘুম ভাঙে একটা কান্নার আওয়াজে। চোখ খুলে তিনি দেখতে পান তার মুখের উপর একটা সাদা শাড়ির আঁচল কে যেন উপর থেকে তার মুখের উপর ঝুলিয়ে রেখেছে। তিনি প্রথমে কিছু বুঝতে পারেন না। চোখটা একটু কচলিয়ে ভালো করে লক্ষ্য করে দেখেন তার মুখ বরাবর ঠিক উপরে একটা বৃদ্ধা মহিলা তার দিকে তাকিয়ে আছে। বৃদ্ধা মহিলাটা হাওয়ায় ভেসেছিল আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। রাকিব হাজার চেষ্টা করেও হাত মুখ নাড়াতে পারছিলেন না, মুখ দিয়ে কথাও বের হচ্ছিল না। পাশের রুমের কাউকে ডাকতেও পারছিলেন না। মহিলাটি রাকিবকে বলছিল, আয় যাবি আমার সাথে, চল তোকে নিয়ে যাই। রাকিব ছটফট করতে থাকেন। কিছুক্ষণ পর তিনি দেখেন মহিলাটি নেই। তিনিও স্বাভাবিক হয়ে গেছেন। সেদিন রাত্রে রাকিব আর ঘুমাতে পারেন না। কিছুদিন পর পরই তার সাথে একই ঘটনা ঘটতে থাকে। আস্তে আস্তে রাকিব উন্মাদের মতো হয়ে যান। নিজের জীবন তার কাছে জাহান্নামের মতো মনে হতে থাকে। এরপরে ঘটে আরেক ঘটনা। একদিন রাকিবের বাবা বারান্দায় বসেছিলেন আর তার মা রান্না করছিলেন। রাকিবের বাবা দেখেন রাকিব বাইরে থেকে এসে তার ঘরে ঢুকলো। রাকিব সাহেবের মা তাকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকলেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। বেশ কয়েকবার ডাকাডাকির পর রাকিবের মা তার ঘরে ঢোকেন। তিনি ঘরে ঢুকে দেখতে পান ঘরে কেউ নেই, আর বিছানায় বসে আছে একটা কুচকুচে কালো বিড়াল। রাকিব সাহেবের মা তার বাবাকে ডাকেন। রাকিব সাহেবের বাবা এসে দেখে চমকে যান। তিনি কিন্তু একটু আগেই স্পষ্ট রাকিবকে দেখেছেন তার ঘরে ঢুকতে। রাকিবের বাবা একটা লাঠি নিয়ে বিড়ালকে যখনই আঘাত করতে যাবেন ঠিক তখনই বিড়ালটা মানুষের মতো একটা বিশ্রী হাসি দিয়ে এক লাফ দিয়ে জানালার ভেতর দিয়ে বাইরে চলে যায়। তারপর একটা গাছে উঠে পড়ে। আশেপাশে অনেক লোক জড়ো হয়ে যায়, কিন্তু কেউই আর বিড়ালটাকে দেখতে পায় না। কারণ রাকিবের মা বাবা চিৎকার চেঁচামেচি শুরু করেছিল, এই কারণে আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়েছিল। কিছুক্ষণ পর রাকিব বাসায় আসেন। সবাই তাকে জিজ্ঞেস করেন তিনি একটু আগে বাসায় এসেছিলেন কিনা, কিন্তু তিনি বলেন কাজ শেষ করে তো তিনি মাত্রই বাসায় আসলেন। এরপর তার বাবা তাকে পুরো ঘটনাটি খুলে বললেন। তিনি এসব কিছু আর সহ্য করতে পারছিলেন না, কারণ এখন তার পরিবারের সাথেও অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। রাকিব সেবার আলুর চাষ করেছিলেন। আলুগুলো তোলার সময় হয়ে এসেছে। তার পাশের জমিতে আলু চাষ করেছিল তারই এক প্রতিবেশী তাহমিদ মিয়া। তারা একই সময় চাষ শুরু করেন। একদিন রাকিব তাহমিদ মিয়াকে বললেন যে আলুগুলো ওঠানোর সময় হয়ে এসেছে, এখন আলু বাজারে বিক্রি করা যাবে। তারা ঠিক করেন সেদিন ভোর রাতে আলু ওঠানো শুরু করবেন, কারণ সকালবেলা সেগুলো হাটে নিয়ে যেতে হবে। এই তাহমিদ মিয়া তিনি বলেন তিনি তাকে ডাক দিয়ে নিয়ে যাবেন, রাকিব যেন প্রস্তুত থাকেন। রাকিব সেদিন রাতে সবকিছু প্রস্তুত করে ঘুমিয়ে যান। একটা সময় তার ঘুম ভাঙে। তিনি মনে মনে ভাবেন হয়তো ভোর রাত হয়ে গেছে, কিন্তু তাহমিদ মিয়া তো এখনো তাকে ডাক দিল না, হয়তো ঘুম থেকে সে উঠতে পারেনি।
রাকিব একাই বের হন আলো তোলার জন্য। খেতে গিয়ে তিনি দেখেন তার আগে থেকেই তাহমিদ মিয়া আলো তোলা শুরু করে দিয়েছে। রাকিব মনে মনে রাগান্বিত হয়ে তাকে বলেন, দুজনের তো একসাথে আসার কথা ছিল, আর তুমি আমাকে ডাক দিলে না কেন? এসব শুনে তাহমিদ মিয়া হাসতে থাকেন। রাকিব নিজের রাগ প্রশমিত করে তিনিও আলো তুলতে থাকেন। বেশ কিছুক্ষণ তোলার পর দেখেন তাহমিদ মিয়া অনেক দ্রুত আলো তুলছে। এত দ্রুত কাজ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। রাগে রাগে রাকিবও তাড়াতাড়ি তোলা শুরু করেন, কিন্তু তিনি দেখেন তাহমিদ মিয়ার আলো তোলা প্রায় শেষ। তিনি সেদিকে না তাকিয়ে আলো তুলতে থাকেন, কিন্তু হঠাৎ তিনি শুনতে পান তাহমিদ মিয়া তাকে পেছন থেকে ডাকছে। তিনি দেখে আতঙ্কিত হয়ে যান। তাহমিদ মিয়া বলেন, তুমি এরকম কাজ করবে সেটা আমি ভাবিনি। আমাকে বললে ডাক দেওয়ার জন্য, আমি ঘুম থেকে উঠে তোমাদের বাড়িতে গিয়ে দেখি তুমি নেই। পরে চলে এলাম খেতে, আর তুমি আগে থেকে এসেই আলো তুলতে শুরু করে দিয়েছো। রাকিব তখন যেন আকাশ থেকে পড়লেন। তিনি বললেন, আমি ভেবেছি ভোর রাত হয়ে গেছে, আর তুমি মনে হয় ঘুম থেকে উঠতে পারোনি, তাই একাই চলে এসেছি। এসে দেখি তুমি আমার আগে এসে আলো তুলছো। তোমাকে জিজ্ঞেস করায় তুমি উত্তর না দিয়ে হাসলে। কিছুক্ষণ পর রাকিব সব বুঝতে পারে যে আমার সামনে যেটা দাঁড়িয়ে আছে সেটা আসলে মানুষ না। রাকিব যেই ব্যাপারগুলোতে ভয় পেয়েছে এখন পর্যন্ত, বিশেষ করে যে দুষ্টু জিনটা তাকে ভয় দেখাতো, হয়তো এটাই সেই জিন। রাকিব সাথে সাথে চিন্তা করতে থাকে এবং দোয়া পড়তে থাকে। এই যে যে ঘটনাগুলো, এইভাবে বিভিন্ন ধরনের ঘটনা রাকিবের সাথে প্রতিনিয়ত ঘটে চলছিল। দোয়া পড়ার পর কিন্তু ওই তাহমিদ মিয়া রূপী অবয়বটা চলে গিয়েছিল, অদৃশ্য হয়ে গিয়েছিল। পরে তো তাহমিদ মিয়ার কাছে যখন জিজ্ঞেস করে, তাহমিদ মিয়া বলে যে না তো, সে বাড়িতেই ছিল। আর রাকিব মূলত যে সময়টাতে গিয়েছিল তখনও অনেক রাত ছিল। তাহমিদ মিয়া তার বাড়িতে গিয়েছিল, কিন্তু গিয়ে রাকিবকে পায়নি। পরে খেতে এসে দেখে যে রাকিব অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে এই ঘটনা সবাই জানতে পারে। এভাবেই বিভিন্ন ঘটনা, ছোটখাটো বিভিন্ন ঘটনা রাকিবের সাথে ঘটে চলছে। রাকিব যখন ঘুমাতেন তখন তার বাবা মা দেখতে পেতেন তার পাশে বট গাছের মতো বিশাল আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে, কিন্তু সে রাকিবকে কখনো ক্ষতি করতো না। আস্তে আস্তে পাগলে পরিণত হতে থাকেন রাকিব। দৈনিক কাজকর্ম বাদ দিয়ে সারাদিন শুধু বসে থাকতেন। তার এই অবস্থা দেখে এলাকার লোকজন তাকে এড়িয়ে চলতে শুরু করেন। রাকিবের এর মাঝে দেখা যায় নতুন সমস্যা। তিনি হঠাৎ করে কবরস্থানে থাকা শুরু করেন। দিনের বেলা বাসায় থাকলেও রাতের বেলা তিনি কবরস্থানে অবস্থান করতেন। সকালবেলা তিনি কিছু খেতেন না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ঠিক যখনই দুপুরের খাবার খাওয়ার সময় হতো ঠিক তখনই রাকিব কাফনের কাপড় কামড়ে কামড়ে খেতেন। মানে ওই কবর খুঁড়ে কোনো একটা কাফনের কাপড় বের করতেন। এলাকাবাসী রাকিবের এই ধরনের আচরণে খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। এদিকে তার মা বাবা বহু বাধা দেওয়ার পরও রাকিবের এই অভ্যাস দূর করতে পারছিলেন না। রাত হলেই কোনো একটা কবরের পাশে গিয়ে শুয়ে পড়তেন। সকাল হলে আবার বাড়িতেও চলে আসতেন। মানুষ তখন রাকিবকে পুরো দস্তুর পাগল ভাবতে শুরু করেন, কারণ পাগলের আচরণই তার মধ্যে পুরোপুরি প্রকাশ পেয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যে ঘটনা মোড় নেয় অন্যদিকে। এলাকার কেউ মারা গেলে রাকিব সাহেব তার কবর খুঁড়তেন। লোকজনও তাকে এসব কাজে বাধা দিতেন না। তিনি যার কবর খুঁড়তেন সেদিন রাত্রে ঠিক সেই লাশের যে কবর, সে কবরের পাশে ঘুমাতেন। এভাবে কেটে যায় কয়েক মাস। রাকিব সাহেব প্রতিদিনের মতো সেদিনও রাতে কবরস্থানে যান থাকার জন্য, কিন্তু সকালবেলা তিনি বাসায় আসছিলেন না। তার মা বাবা চিন্তায় পড়ে যান। তার বাবা তাকে নিয়ে আসার জন্য কবরস্থানের দিকে রওনা হন। তিনি গিয়ে যা দেখতে পান সেটা দেখা কোনো বাবার পক্ষে সম্ভব নয়, খুবই কষ্টের। তিনি দেখেন রাকিব উপর হয়ে একটা কবরের পাশে পড়ে আছে। তার মুখ থেকে রক্ত বের হয়ে মাটি ভিজে গেছে। রক্তগুলো জমাট বেঁধে কালো হয়ে গেছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ধস্তাধস্তির দাগ বসে আছে। সবচেয়ে অদ্ভুত আর ভয়ানক যে ব্যাপার সেটা হলো তার বাম হাতের বুড়ো আঙ্গুল আর বাম পায়ের বুড়ো আঙ্গুল ছিল না। কেন ছিল না? কেউ কি নিয়ে গেছে? কোনো শেয়াল কুকুর আক্রমণ করেছিল? রাকিবের জীবনের ইতি হয়। রাকিবের লাশ সেই কবরস্থানে দাফন করা হয়। পরে এক হুজুর তার জিনের মাধ্যমে জানতে পেরেছিলেন এই কাজগুলো সেই খারাপ জিনটাই করেছিল। এই যে জিন, এটি মূলত জিনের একটা প্রজাতি। এদেরকে ঘোল জিন বলা হয়। এরা খুবই দুষ্টু প্রকৃতির জিন, যারা মূলত কবরস্থানের সাথে সম্পর্কযুক্ত। রাকিব মারা যাওয়ার কয়েক বছর পর রাকিব সাহেবের মা বাবাও মারা যান, আর তাদেরকেও সেই একই কবরস্থানে দাফন করা হয়। আসলে রাকিবের সাথে এই ঘোল জিনটি কেন এসেছিল, কি কারণে এসেছিল, এই বিষয়টি পরিষ্কারভাবে কেউ কখনো বলতে পারেনি। রাকিব মারা গেছে, তার মা বাবা মারা গেছে, ঘটনাটি মানুষের মুখে মুখে ছিল। আস্তে আস্তে এটি হারিয়ে যেতে বসেছিল। সেটি মূলত আমরা তুলে আনার চেষ্টা করেছি। প্রিয় লিসেনার্স, আমরা চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডটি